আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াসিন বাবুল, সহকারী শিক্ষক, রাজ্জাক উচ্চ বিদ্যালয়, জীববিজ্ঞান। আজ আমি নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বিষয়ে অষ্টম অধ্যায়ে একটি টপিক্স নিয়ে আলোচনা করব। আমাদের বিষয় হচ্ছে জীববিজ্ঞান শ্রেণী নবম দশম এবং অধ্যায় হচ্ছে অষ্টম অধ্যায়। তো অষ্টম অধ্যায়ের যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে নেফ্রন নিয়ে। নেফ্রন নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু নেফ্রন নিয়ে আলোচনা করার আগে আমরা একটু জানতে হবে যে নেফ্রনটা কি। যে বৃক্ষের মধ্যে বৃক্ক, এই বৃক্ষের মধ্যে এক ধরনের নালিকা থাকে, সেই নালিকাটা বলা হয় ইউরিনিফেরাস নালিকা। এই নালিকার দুইটা অংশ আছে। সেটা হচ্ছে একটা অংশ হচ্ছে নেফ্রন, আর একটা অংশ হচ্ছে সংগ্রাহক নালী। ইউনিফেরাসের নালিকার দুটি অংশ, একটা হচ্ছে নেফ্রন, একটা হচ্ছে সংগ্রাহক নালী। তো এখান থেকে আমরা এই নেফ্রনটা নিয়ে একটু আলোচনা করব। সংগ্রাহক নালিকাটা দেখানো যাবে চিত্রের সাহায্যে, লাস্টে আমরা দেখতে পাবো। এখন এই নেফ্রনটা আসলে কি? নেফ্রন হচ্ছে বৃক্ষের ইউনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ। ক্ষরণ মানে চুইয়ে পড়া। ক্ষরণ কথা অর্থ হচ্ছে চুইয়ে পড়া, যে তলটা চুইয়ে পড়ে। তাহলে বৃক্ষের ইউনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং বৃক্ষের কাজের এককে বলা হয় নেফ্রন। তাহলে আমরা নেফ্রনের সংজ্ঞা জানলাম। আমি আবার বলি, বৃক্ষের ইউনিফেরাস নালিকার ক্ষরণকারী অংশ এবং বৃক্ষে কাজ করা এককে বলা হয় নেফ্রন। তা আমাদের মানব শরীরে আমরা জানি দুইটি বৃক্ক আছে। বৃক্ক মোট দুইটি বৃক্ক। একটা বৃক্ষে, প্রতিটি বৃক্ষের মধ্যে নেফ্রনের সংখ্যা হচ্ছে 10 লাখ থেকে 12 লক্ষ। অর্থাৎ প্রতিটি বৃক্ষে যদি 10 থেকে 12 লক্ষ নেফ্রন থাকে, তাহলে আমাদের শরীরে মোট দুইটা বৃক্ষ আছে। তো দুইটা বৃক্ষে নেফ্রনের সংখ্যা দাঁড়ালো কত? 20 থেকে 24 লক্ষ। ঠিক আছে? তাহলে আমাদের দুইটি বৃক্ষের মধ্যে মোট নেফ্রনের সংখ্যা হচ্ছে 20 থেকে 24 লক্ষ। এখন আমরা একটু দেখি যে নেফ্রনের দুটি অংশ আছে। প্রধানত দুটি অংশ নেফ্রনের দুটি অংশ। একটা হচ্ছে রেনাল কর্পাসল, এক নম্বর। আর 2 নম্বর হচ্ছে রেনাল টিউবুলস। এই দুটি অংশ মিলে, অর্থাৎ রেনাল কর্পাসল এবং রেনাল টিউবুল, এই দুটি অংশ মিলে নেফ্রন গঠিত। অর্থাৎ আমরা বলতে পারি নেফ্রনের দুটি অংশ, একটি হচ্ছে রেনাল কর্পাসল, আরেকটি হচ্ছে রেনাল টিউবুল। এখন রেনাল টিউবুল নিয়ে আমরা একটু পরে আলোচনা করব। ঠিক আছে? আমরা এখন আলোচনা করি রেনাল কর্পাসল নিয়ে। রেনাল কর্পাসল নিয়ে আলোচনা করতে গেলে আমরা দেখব সেখানে রেনাল কর্পাসলের আবার দুইটা অংশ আছে। একটা অংশ হচ্ছে গ্লুমেরুলাস, একটা বুমেন্স ক্যাপসুল। আরেকটা অংশ হচ্ছে 2 নম্বর গ্লুমেরুলাস। তাহলে আমরা কি পেলাম? যে আমরা পেলাম রেনাল কর্পাসলের দুটি অংশ, একটা হচ্ছে বুমেন্স ক্যাপসুল, একটা হচ্ছে গ্লুমেরুলাস। আমরা আবার গ্লুমেরুলাস সম্পর্কে আমরা একটু পরে আলোচনা করব। আমরা এখন আলোচনা করব বুমেন্স ক্যাপসুলটা নিয়ে। তো আমরা এই নেফ্রনের গঠন প্রণালী জানতে হলে আমাদের চিত্র সম্পর্কে ভাবা ধারণা নিতে হবে। চিত্র সম্পর্কে আমরা ভাবা জানি, তাহলে আমরা এটা খুব ভালোভাবে আয়ত্ত করতে পারবো। এখানে প্রত্যেকটা ওয়ার্ড একটু কঠিন, এবং চিত্র যদি তোমরা সহজে আয়ত্ত করতে পারো ওয়ার্ডগুলো সহ, তাহলে এটা সহজে তোমরা আয়ত্ত করতে পারবে। এখন দেখো,
এই যে আমি যে জিনিসটা আঁকলাম এখন, এটা হচ্ছে আমার কি, এটা হচ্ছে বুমেন্স ক্যাপসুল, এটা বুমেন্স ক্যাপসুল সবটা, ঠিক আছে। এই সবটা হচ্ছে আমার কি বুমেন্স ক্যাপসুল। এই সবটা বুমেন্স ক্যাপসুল, এটার নামই বুমেন্স ক্যাপসুল। আমরা যে বুমেন্স ক্যাপসুল নিয়ে আলোচনা করতেছি এই বুমেন্স ক্যাপসুল। এখন আমরা যদি বুমেন্স ক্যাপসুল নিয়ে সম্পর্কে জানতে চাই যে আসলে বুমেন্স ক্যাপসুলটা কি, তাহলে আমরা বলবো যে বুমেন্স ক্যাপসুলটা হচ্ছে একটা দ্বিস্তর বিশিষ্ট, দ্বিস্তর মানে এটা দুটো স্তর আছে। দেখো একটা স্তর হচ্ছে আমার এটা, এই যে এদিকে একটা স্তর যেটা আমরা ভিতরের স্তর বলবো, আর একটা হচ্ছে বাইরের স্তর। তাহলে বুমেন্স ক্যাপসুল হচ্ছে দুই স্তর বিশিষ্ট, এবং এটা একটা পেয়ালার মতো। আমরা যে বাসাবাদে যে রান্নাবান্না যে তরকারি বাটিগুলো আছে, সেই তরকারি বাটিগুলো দেখতে যেরকম প্রশস্ত, ঠিক বুমেন্স ক্যাপসুলটা এরকম পেয়ালা আকৃতির প্রশস্ত একটি অংশ, পেয়ালা আকৃতির প্রশস্ত একটি অংশ। তাহলে আমরা সাধারণত বুমেন্স ক্যাপসুল দুইটা বর্ণনা পেলাম, দুইটা বৈশিষ্ট্য পেলাম। একটা হচ্ছে কি এটি দ্বিস্তর বিশিষ্ট এবং এটি প্রশস্ত একটি পেয়ালা আকৃতির, প্রশস্ত একটি পেয়ালা আকৃতির। এখন এই বুমেন্স ক্যাপসুলের কাজটা কি, সে কী কাজ করে? তো সে কী কাজ করে, সে আমাদের যে গ্লুমেরুলাসটা আছে, গ্লুমেরুলাসটা, সে এই গ্লুমেরুলাসটাকে সে বেষ্টন করে রাখে, দেখে রাখে। বুমেন্স ক্যাপসুলের কাজ হচ্ছে সে এই গ্লুমেরুলাসটাকে সে বেষ্টন করে রাখবে, ঘিরে রাখবে। তো এইটুক পর্যন্ত হচ্ছে তিনটা সেন্টেন্সে আমাদের বুমেন্স ক্যাপসুলের বর্ণনা আমরা দিতে পারি, আর বেশি কিছু লাগবে না। তা আমি আবার বলি তিনটা সেন্টেন্স। এক নম্বর সেন্টেন্স হচ্ছে বুমেন্স ক্যাপসুলের বর্ণনা, এটি দ্বিস্তর বিশিষ্ট, শেষ। দুই নম্বর বর্ণনা হচ্ছে বুমেন্স ক্যাপসুল পেয়ালা আকৃতির একটি প্রশস্ত অংশ। তিন নম্বর সেন্টেন্সটা কি, যে বুমেন্স ক্যাপসুল গ্লুমেরুলাসকে বেষ্টন করে রাখে অথবা ঢেকে রাখে, শেষ। আমরা বুমেন্স ক্যাপসুল নিয়ে আর আমরা কিছু বলতে চাই না, ঠিক আছে। আমরা এবার দেখো গ্লুমেরুলাসটা। গ্লুমেরুলাসটা দেখার জন্য তোমরা দেখো চিত্র দিয়ে খেয়াল করবা, আমি চিত্র কীভাবে আঁকি। আমরা চিত্রটা নিজে আঁকতেছি এই কারণে যাতে তোমরা বাসায় চিত্রটা আঁকতে পারো, নিজে আঁকতে পারো। চিত্রটা কিন্তু আমি একটা চিত্র এঁকে কিন্তু আমি তোমার সামনে নিয়ে আসতে পারতাম এখানে, কিন্তু আমি চাই যে আমি নিজের চিত্র আঁকি আর তোমরাও আমাকে ফলো করে চিত্রটা আঁকতে পারো। দেখো বুমেন্স ক্যাপসুল, আমি কিন্তু এখন গ্লুমেরুলাস আঁকতেছি, গ্লুমেরুলাস। এই যে আমি যেটা আঁকলাম তোমাদের সামনে এখন, এই যে সবটা যা দেখতেছো আমার এই কালি দিয়ে যেটা আসতেছে, আমি তোমাদের একটু কালার করে দিচ্ছি যাতে তোমরা একটু ভালো করে জিনিসটা একটু বুঝতে পারো যে আসলে গ্লুমেরুলাসটা কোনটা। এই যে কালারটা করলাম, যে আমাদের একটা এটা কি কালার বলে এটাকে, একটু হালকা মানে টিয়া টাইপের, টিয়া আমরা এটাকে একটু প্যারট মানে টিয়া কালার বলি, সবুজ, একদম হালকা সবুজ কালার রাখি। তো সাধারণত আমাদের এই দেয়ালটা রঙের হয়। এই যে সবটা আঁকলাম, এই সবটা যেটা দেখাচ্ছে এই সবটা হচ্ছে তোমার গ্লুমেরুলাস। এই গ্লুমেরুলাস বর্ণনা যদি আমি দিতে চাই তাহলে আমরা কি এভাবে বলবো, সেটা খুব সহজ, আমরা কোনো কিছু কঠিন মনে করবো না, ঠিক আছে। এই গ্লুমেরুলাসের তোমার সাধারণত একটাই অংশ গ্লুমেরুলাসের, সেটা হচ্ছে কি আমরা এটাকে বলবো এফারেন্ট আর্টারিওল, এফারেন্ট আর্টারিওল।
এফারেন্ট আর্টারিওল, এই অংশটার নাম, এই অংশের নাম হচ্ছে আমার এফারেন্ট আর্টারিওল, এই অংশটার নাম, ঠিক আছে। আর এটার নাম হচ্ছে ইফারেন্ট আর্টারিওল, ইফারেন্ট আর্টারিওল। ইফারেন্ট আর্টারিওল। তাহলে আমাদের গ্লোমেরুলাসে কটা অংশ পেলাম? প্রথমত একটা অংশ এফারেন্ট আর্টারিওল, কিন্তু ইফারেন্ট আর্টারিওলটা কি সেটা পরে। এখন দেখো এফারেন্ট আর্টারিওলটা রেনাল ধমনী থেকে সৃষ্ট, রেনাল ধমনী থেকে সৃষ্ট। আমাদের ধমনী বৃক্ষে প্রবেশ করে এবং শিরা বের হয়ে যায়, ঠিক আছে। তাহলে আমাদের রেনাল ধমনী থেকে এই রেনাল ধমনী থেকে আমার এই এফারেন্ট আর্টারিওলটা সৃষ্টি। সে কি করে? এই এফারেন্ট আর্টারিওল সে ক্যাপসুলের মধ্যে গিয়ে প্রবেশ করে। আমরা ক্যাপসুলে কিন্তু আগে দেখেছিলাম ভিতরে একটা খালি জায়গা আছে। তাহলে এই রেনাল ধমনী থেকে সৃষ্টি যে এফারেন্ট আর্টারিওলটা আছে, এই এফারেন্ট আর্টারিওল সে আস্তে আস্তে কি করবে? বুমেন্স ক্যাপসুলের খালি জায়গার মধ্যে যেয়ে অবস্থান করবে। তাহলে আমরা বুঝতে পারলাম যে এফারেন্ট আর্টারিওল বুমেন্স ক্যাপসুলে প্রবেশ করে। তো প্রবেশ করার পর সে কি করবে? প্রবেশ করার পর সে সেখানে প্রায় 50টি কৌশিক জালিকা, আমরা অনেকে এটা কৌশিক জালিকা বলতে পারবো, অনেকে কৌশিক নালিকা বলতে পারবো, কোনো সমস্যা হবে না। তাহলে এই এফারেন্ট আর্টারিওল ক্যাপসুলে প্রবেশ করার পরে সে প্রায় 50টি কৌশিক জালিকা সৃষ্টি করবে। এখন এই 50টি কৌশিক নালিকা সৃষ্টি করার পর কি হবে? সৃষ্টি হওয়ার পর এই 50টি কৌশিক নালিকা আবার আস্তে আস্তে ধীরে ধীরে অসংখ্য রক্তবাহিকা নালিকা সৃষ্টি করবে, রক্তবাহিকা নালী সৃষ্টি করবে, রক্তজালিকা সৃষ্টি করবে। রক্তজালিকা সৃষ্টি মানে জালের মতো যে ছিটে থাকে, ঠিক সেরকম রক্তনালিকা সে সৃষ্টি করবে। তো রক্তনালিকা সৃষ্টি করার পর কি হলো? রক্তনালিকা সৃষ্টি করার পর এই রক্তনালিকা এবং কৌশিক নালিকা এরা আবার মিশ্রিত হবে, একটা জট পাকাইয়া তারা ইফারেন্ট আর্টারিওল সৃষ্টি করবে। এই ইফারেন্ট আর্টারিওলটা অবশ্যই ক্যাপসুল থেকে বেরিয়ে যাবে। তাহলে আমরা কি ধারণা নিলাম? আমরা ধারণা পেলাম যে এফারেন্ট আর্টারিওল ক্যাপসুলে প্রবেশ করবে আর ইফারেন্ট আর্টারিওল ক্যাপসুল থেকে বেরিয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমার কথা হচ্ছে ইফারেন্ট আর্টারিওল কীভাবে সৃষ্টি হলো? আবার বলি, যখন এফারেন্ট আর্টারিওল যখন ক্যাপসুলে প্রবেশ করলো, এই ক্যাপসুলে প্রবেশ করার পর এফারেন্ট আর্টারিওলে 50টা কৌশিক নালিকা সৃষ্টি করলো। এই 50টা কৌশিক নালিকা আবার আস্তে আস্তে ধীরে ধীরে ভাগ হতে অসংখ্য রক্তজালিকা সৃষ্টি করবে। তাহলে কৌশিক নালিকা আর রক্তজালিকা এই দুটো আবার একত্রে মিশ্রিত হয়ে তারা জট পাকিয়ে তারা এফারেন্ট আর্টারিওল সৃষ্টি করবে, ঠিক আছে। এফারেন্ট আর্টারিওল সৃষ্টি করবে। এই এফারেন্ট আর্টারিওলটা ক্যাপসুল থেকে বেরিয়ে যাবে। এই হচ্ছে আমার সাধারণত গ্লোমেরুলাসের বর্ণনা। এমন কথা হচ্ছে এই গ্লোমেরুলাসের কাজটা কি, সে কি কাজ করে? গ্লোমেরুলাস যেটা করে সে হচ্ছে যে সে ছাঁকনির মতো কাজ করে। ছাঁকনি বলতে আমাদের বাসা যে মায়েরা যে চা তৈরি করে, এই চা তৈরি করে যে চায়ের যে ছাঁকনিটা আছে, আমরা জানি চায়ের পানিটা পড়ে যায় আর উপরে ছাঁকনির মধ্যে আমাদের পাতাগুলো থাকে। ঠিক এরকম গ্লোমেরুলাস কি করবে? ছাঁকনির মতো কাজ করবে। ছাঁকনির কাজ কি করবে? সে রক্ত থেকে সে একদম তরল বের করবে। এই তরলটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। এই তরলটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেট। বলা হয় এই তরলটাকে বলা হয় আলট্রাফিল্ট্রেট তরল, ঠিক আছে। তাহলে আমি কি বুঝলাম? যে গ্লোমেরুলাস ছাঁকনির মতো কাজ করে রক্ত থেকে এক ধরনের তরল সৃষ্টি করবে, এক ধরনের তরল।
তল সৃষ্টি করবে, আর এই তলটাকে বলা হয় আলট্রা ফিল্টারেট। তো এই তলটা শেষমেশ কী হবে, এই আলট্রা ফিল্টারটা কী হবে, শেষমেশ সে রেনাল টিউবুলস দিয়ে প্রবাহিত হবে। রেনাল টিউবুলস দিয়ে প্রবাহিত হয়ে সে সেখানে আরও অনেক কাজ, দফা দফায় অনেক কাজ করবে, কাজ করে অবশেষে সে আরেক ধরনের তল সৃষ্টি করবে, আর সেই তলটার নাম হচ্ছে মূত্র। সেই তলটা হচ্ছে কি, মূত্র। এই মূত্রটা অবশেষে সংগ্রহ নালিকা দিয়ে ইউরেটারে যে প্রবেশ করবে, ইউরেটারে যে মূত্র দিয়ে প্রবেশ করবে। এই মূত্রটা শেষমেশ কী হবে, সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা, নালী, সংগ্রাহক নালী দিয়ে প্রবাহিত হয়ে ইউরেটার হয়ে ইউরেটার হয়ে মূত্র থলিতে যে প্রবেশ করবে, মূত্র থলিতে যে প্রবেশ করবে। তাহলে আমরা কি বুঝলাম, আবার বলি একটু তোমাদের সুবিধার জন্য, কারণ আমার ক্লাসটা সাধারণত আমি সবচেয়ে বেশি অগ্রাধিকার দিই যারা আমাদের স্কুল কলেজগুলোতে আছে, অল্প মেধা সম্পন্ন স্টুডেন্ট যারা আছে, তাদের জন্য কিন্তু আমার ক্লাসটা সবচেয়ে বেশি অগ্রাধিকার। এই জন্য আমি বারবার অনেক কিছু রিপিট করি। তো গ্লোমেরুলাস ছাকনির মতো কাজ করবে, কাজ করে সেই রক্ত থেকে এক ধরনের তরল সৃষ্টি করবে, সেই তরলটার নাম হবে আলট্রা ফিল্ট্রেট। এই তরলটা কি করবে, রেনাল টিউবুলস দিয়ে প্রবাহিত হবে, প্রবাহিত হয়ে সেখানে অনেক কাজ করবে, কাজ করার পর সে আরেকটা তরল সৃষ্টি করবে, সেই তরলের নাম হবে মূত্র। এই মূত্রটা শেষমেশ কী হবে, সংগ্রহ নালিকা দিয়ে প্রবাহিত হয়ে ইউরেটার হয়ে মূত্র থলিতে যে প্রবেশ করবে। ঠিক আছে, এই যে কাহিনীটা, এটা হচ্ছে সাধারণত আমার গ্লোমেরুলাসের কাজ। ঠিক আছে, তাহলে আমরা আশা করি গ্লোমেরুলাসের কাজটা সময় জানতে পারলাম। এবার আসো, আমরা গ্লোমেরুলাস সময় জানলাম, ভেমোস ক্যাপসুল সময় জানলাম, এবার আমরা রেনাল টিউবুলস সম্পর্কে একটু জানি। রেনাল টিউবুলস দেখো, আমি যে এই এখানে একটু মুছে ফেললাম, এই যে এটাই বলা অক্ষীয় দেশ, ভেমোস ক্যাপসুলের যে বাইরের পাশেটা যে অক্ষীয় দেশ। তো এই এখান থেকে আমি একটা টিউব আঁকলাম, এই যে টিউব আঁকলাম। ঠিক আছে, তোমরা সবাই একটু দেখো, খেয়াল করো আমি কীভাবে আঁকতেছি। এই টিউবের নাম হচ্ছে তোমার নিকটবর্তী পেঁচানো নালিকা। পেঁচানো নালিকা এই টিউবের নাম। হ্যাঁ, তোমরা খেয়াল করবা, এই টিউবের নাম হচ্ছে আমার নিকটবর্তী পেঁচানো নালিকা, অর্থাৎ এইটা, এই সবটা। হ্যাঁ, নিকটবর্তী পেঁচানো নালিকা। এখন দেখো, আমি আরেকটা জিনিস আঁকতেছি, খুব খেয়াল করো। এই যে আমি যেটা আঁকলাম, ঠিক আছে, ধরো একটু সুবিধার জন্য তোমরা যাতে বুঝতে পারো আর কি এই জিনিসটা, এটা। হ্যাঁ, এটার নাম হচ্ছে হ্যানলির লুপ। এখান থেকে আমি আরেকটা জিনিস আঁকলাম, দেখো, এটা হচ্ছে আমি আরেকটা আঁকলাম, দেখো, খুব খেয়াল করো তোমরা। আমি বোটা আঁকার উদ্দেশ্য হচ্ছে যাতে তোমরা করে চিত্রটা আয়ত্ত করতে পারো, আমার সাহায্যে চিত্রটা তোমরা আঁকতে পারো। ঠিক আছে, এটাই উদ্দেশ্য।
একটু সময় লাগলেও তোমরা আমি একটু চিত্রটা এঁকে দেখালাম আর কি। তাহলে আমার এটার নাম হবে, এটার নাম হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। এখন দেখো আমরা এখান থেকে আমরা আরেকটা অংশ বের করব। দেখো এই যে জিনিসটা, এটা হচ্ছে সংগ্রাহক নালিকা। আমরা সংগ্রাহক নালিকা, সংগ্রাহক নালিকা। তো দেখো আমার প্রায় শেষ। তাহলে আমি দেখো একটা আঁকলাম, এটা হ্যাঁ, এটার নাম হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা। এখন মাঝখানে একটা আঁকলাম দেখো হ্যানলির লুপ। আরেকটা আঁকলাম দেখো যেটা সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত। সংগ্রাহক নালিকা এখানে এসে এইটা স্টপ হয়ে গেছে, তাহলে এটার নাম হচ্ছে প্রান্তীয় পেঁচানো নালিকা। কটা হলো? 3টা। এই 3টা অংশ মিলে হচ্ছে রেনাল টিউবুলস। ক্লিয়ার? তাহলে রেনাল টিউবুলসের কটি অংশ পেলাম আমরা কিন্তু রেনাল কর্পাসের বর্ণ শেষ, এবার আমরা বর্ণ দিচ্ছি কি রেনাল টিউবুলসের। তো আমরা কি বলবো? রেনাল টিউবুলস 3টি অংশ নিয়ে গঠিত। প্রথমটি হচ্ছে একটা হচ্ছে নিকটবর্তী পেঁচানো নালিকা, এরপর হচ্ছে 2 নম্বর হ্যানলির লুপ, 3 নম্বর হচ্ছে সংগ্রাহক নালিকা পর্যন্ত বিস্তৃত প্রান্তীয় পেঁচানো নালিকা। এই 3টি অংশ মিলে হচ্ছে আমার কি রেনাল টিউবুলস। ঠিক আছে? আর এটা হচ্ছে আমাদের সংগ্রাহক নালিকা। সংগ্রাহক নালিকা কিন্তু নেফ্রনের কোনো অংশ না। ঠিক আছে? সংগ্রাহক নালিকা হচ্ছে আমার সাধারণত ইউরেটারের একটা অংশ। আর ইউরেটার হচ্ছে বৃক্ষের একটা অংশ, অর্থাৎ ইউরেটারের অংশ হচ্ছে বৃক্ষের একটা অংশ, আর নেফ্রন এবং সংগ্রাহক এই দুটো হচ্ছে ইউরেটারের একটা অংশ। হ্যাঁ, তাহলে এই সংগ্রাহক নালিকার সাথে আমার নেফ্রনের সংগ্রাহক নালিকা কিন্তু নেফ্রনের কোনো অংশতে পড়ে না। তাহলে আমরা খুব ভালোভাবে চিন্তা করলাম, এই হচ্ছে আমাদের আজকের ক্লাস। তোমরা সব ভালোভাবে বুঝতে চেষ্টা করবা। হ্যাঁ, তাহলে আমরা আজকে আশা করি তোমরা সবাই বুঝতে পারছো আমার পাঠটা। তোমরা সবাই ধন্যবাদ। আমি একটু এইচডিআরও দিচ্ছি। তোমরা সবাই এই চিত্রটা, নেফ্রনের যে চিত্রটা, চিত্রটা সেই একে চিহ্নিত করে তোমরা বিশ্ববিদ্যালয় টিচারকে তোমরা সবাই দেখাবে। তোমরা সবাই দোয়া কামনা করি। সবাই ভালো থাকো। আল্লাহ হাফেজ।